হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাবিবা, জি স্যার। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওরা সবাই যথাসময়ে যদি ক্লাসে অ্যাটেন্ড করে ফেলতো তাহলে কিন্তু আমাদের ক্লাসগুলো খুব দ্রুত শুরু করতে পারতাম। জি স্যার। কিন্তু অনেকেই আস্তে আস্তে অনেক সময় লাগিয়ে ফেলে, এতে করে একটা ভালো সময় চলে যায় ক্লাস শুরু করতেই। আর জি তোমার স্যার। জুমে সময় দেয় 40 মিনিট, 40 মিনিট পরে তোমার অটো বন্ধ হয়ে যায়। হ্যাঁ। তো বন্ধ হয়ে গেলে তো আর কিছু করার থাকে না। এখনো কেউ বাকিরা তো আমাদের তো রুটিনে তো এই ক্লাসটা 12টায়, তাই না? জি স্যার। তো যেহেতু রুটিন টাইমে ক্লাস, সেহেতু সবাই যথাসময়ে চলে আসবে, এটি স্বাভাবিক। একটু আগে করে রাখতো স্যার, পরে কিন্তু ক্লাসটা আগে পুরো দিলে টাইম করা যায়। যে তোমার ওই যে জমিতে 40 মিনিট পরে অটো অফ হয়ে যায়, তখন তো ও হ্যাঁ। আবার নতুন করে ঢুকতে হয়। এই জন্য তো আমি আগে ঢুকি না। কারণ দেখা গেল আগে 10 মিনিট সময় আমার ক্লাসে ঢুকে থাকলাম, বাকিরা আস্তে আস্তে কিন্তু আমার ক্লাস 10 মিনিট চলে গেল, জুম তো 30-40 মিনিট পরে অটো বন্ধ হয়ে যাবে। জি স্যার। এই কারণে ধরো আমি আগে ওপেন করি না, লিঙ্কটা দিয়ে রাখি যাতে দ্রুত সময় সবাই এসে পড়তে পারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লাবিবা, জি স্যার। লাইবা, লাইবা লাইবা না, স্যার। লাইবা। তোমরা কি বাসায় পড়াশোনা তো মোটামুটি করতেছো না? স্যার হয় না, হয় না। জি স্যার। অল্প অল্প করে পড়তে হবে, যেহেতু ক্লাস হয় না, পড়াশোনার গতিটা তো কম থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও কিছু কিছু করে পড়তে হবে। হ্যাঁ, জি স্যার। মনে করো যে বই তো মোটামুটি যেগুলো কিনেছো, জি স্যার। স্যার স্যার ম্যাডামরা যে ক্লাসগুলো করতেছে এগুলোর সাথে একটা সঙ্গতি রেখে অল্প অল্প করে হলো পড়বা, প্রতিদিন অন্তত 2-3 ঘন্টা করে হলো পড়বা। কারণ এখন তো যেহেতু কলেজ নেই, বাসায় আছো, সময় পুরোটা সময় তোমার হাতে আছে। আসসালামু তারপরে আলাইকুম বাসায় পড়া হয় না স্যার। কিন্তু ওই যে হয় না শব্দটা তো মিনিমাইজ করতে হবে, পড়ার চেষ্টা করতে হবে, টেবিলে বসতে হবে। টেবিলে তো বসি স্যার, কিন্তু পড়া হয় না। বিশেষ করে তোমার ম্যাথ, অ্যাকাউন্টিংটা প্র্যাকটিস করবা, ইংরেজি জি স্যার। ইংরেজি পড়বা, গ্রামাটিক্যাল পড়াগুলো আছে যেগুলো স্যারে ক্লাস করে, ওই ক্লাসের সাথে মিল রেখে পড়বা। অল্প অল্প করে পড়ো, কিন্তু পড়ো। কারণ দেখা যাবে কলেজ খুললে তখন চাপ পড়ে যাবে একসাথে, একসাথে চাপ পড়ে গেলে দেখা যাবে তোমার জন্য তখন প্রবলেম হয়ে যাবে, যে কেমন জানি একটা হতাশা লাগবে, যে পারি না, জি স্যার, কোনটা রেখে কোনটা পড়বো? কোনটা রেখে কোনটা পড়বো, এটা একটা মনের মধ্যে একটা হতাশা কাজ করবে। এই জন্য যে এখনই কম কম করে হলেও রেগুলার পড়ো। কারণ স্যাররা তো বলতেছে কি, মোটামুটি যে ক্লাসগুলোই হয়, অন্তত জুমে আমাদের ক্লাসগুলো আমি মনে করি অন্যান্য কলেজের চাইতে খারাপ হয় না, ভালো হয় আলহামদুলিল্লাহ। জি আর স্যার, তোমাদের অনেক অনেক ক্লাস ইউটিউবেও দিয়ে দেয় অনেক হ্যাঁ স্কুলে। হ্যাঁ, তারপরে তোমাদের ক্লাসগুলো করার জন্য তোমার ক্লাস করে আমি 40 মিনিট, বাট এই ক্লাসটা আমি বাসায় বসে রেডি করি আবার 2 ঘন্টায়। স্লাইড গুলা বানাইতে হয়, এটাতে তোমরা বুঝতে পারো, লেখাগুলো যেন স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, এই স্লাইড গুলো আবার রেডি করি। তো এই পরিশ্রমটা তো তখনই সফল হবে যদি তোমাদের কাজে আসে, লাভ হয়, পড়তে পারো। জি স্যার। আর যদি তোমাদের পড়াই না হয়, তাহলে আমার এই 2-3 ঘন্টার পরিশ্রম মাটি তোমাদের এই কষ্ট করে
ক্লাসে জয়েন করাটা এটা অর্থহীন, সেজন্য পড়বা। আর পড়তে গিয়ে প্রবলেম হলে তো আমি বলেছি আমার পরামর্শ নিবা, আমার হেল্প নিবা। মেসেঞ্জারে নক বা ফোন দিব। মেসেঞ্জারে ফোন দিতে পারো, সমস্যা নেই, ওকে স্যার। সমস্যা নেই। সোহাগী মনে ট্রাই করতেছে, কেন ঢুকতে পারছে না কেন সোহাগী? আমি তো লাইন ওপেনই করা আছে এবং আমি তো ওয়েটিং লিস্ট ওপেন করে রেখেছি। আচ্ছা, বাকিরা যখন আসবে আমরা তাদেরকে অ্যাড করে নিব, সমস্যা নেই। তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, কারণ আমাদের আবার সময় পাবো না আমরা। আসুন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। তো লাস্ট ক্লাসে তোমাদেরকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম তোমরা অনেকেই করেছো, করে আমাকে পাঠিয়েছো, আমি দেখে দিয়েছি। অনেকেরটা আমি আজকে আবার দেখেছি, কিছুক্ষণ আগে আসছে, তো সেগুলো আমার দেখা হয়নি। আমি আবার দেখে তোমাদের এটা রিপ্লাই দিয়ে দেবো, সমস্যা নেই। তো আজকে আমরা ক্লাসটির একটু ভিন্নতা আনবো। সেটা হচ্ছে যে আজকে যে উদ্দীপকটা তোমাদের সামনে আমি দিয়েছি, সে উদ্দীপকে আমরা হিসাব খাত এবং ওই হিসাব খাতের মধ্যে হিসাবের যে শ্রেণী রয়েছে, হিসাবের শ্রেণীগুলো আমরা শনাক্তকরণ করব। আজকের ক্লাসের মূল আমাদের টার্গেট থাকবে যে আজকের ক্লাস থেকে আমরা শিখব যে একটা লেনদেনের মধ্যে কোন কোন হিসাব খাত রয়েছে এবং সে হিসাব খাতগুলোকে আধুনিক পদ্ধতিতে কয় ভাগে কোন কোন ভাগে ভাগ করা হয়েছে সেগুলো আজকে শিখব। তোমাদের সাথে প্রিভিয়াস ক্লাসে একটি ক্লাসে আমি আলোচনা করেছিলাম স্যার যে আসসালামু হিসাব। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সোহাগী। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আরো আগে অ্যাড হয়ে যাবা, দেরি করলে তো ক্লাসে, হ্যাঁ, স্যার সময় তো আসলে আজকে লিমিটেড, একটু লেট হয়ে গিয়েছে। সময় তো লিমিটেড, তো 40 মিনিট পরে তো দেখো বন্ধ হয়ে যায়। জি স্যার। আর একটা ক্লাস মাঝখানে বন্ধ হয়ে যায়, আবার অ্যাড হইতে হইতে ক্লাসের সিকোয়েন্সটা আর ভালো থাকে না। জি স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আমরা শুরু করি। যেটা বলতেছিলাম যে তোমাদের সাথে প্রিভিয়াস একটা ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে আধুনিক পদ্ধতি হিসেবে কবে আগে ভাগ করা হয়েছিল, তোমাদের যদি মনে থাকে তাহলে বলো। জি স্যার। আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আধুনিক পদ্ধতিতে স্যার 6 ভাগে। 6 ভাগে। ভেরি গুড। 6 ভাগে বলতে পারো, 5 ভাগেও বললেও হবে, 5 ভাগেও বলা যায়। তো সেটা ছিল সম্পদ হিসাব, দায় হিসাব, জি স্যার। আয় আয়, হিসাব, ব্যয়, মূলধন, ব্যয়, আর উত্তোলন। দায়, মূলধন আর উত্তোলন। উত্তোলন। আর মূলধন আর উত্তোলনকে আমরা একসাথে বলি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। হ্যাঁ, মূলধন আর উত্তোলনকে একসাথে বলি আমরা মালিকানা সত্ত্ব। জি স্যার। ঠিক আছে। তো আজকে আমরা এরকম স্যার কিছু একজন প্রশ্ন এখান ঢুকতে পারছে না। মনে হয় তার এখানে নেটে হয়তো প্রবলেম হতে পারে, এই জন্য সে হয়তো পাচ্ছে না কানেকশন। আমি এখানে ওপেন করা আছে, আমার এখানে আসলে আমি তাকে অ্যাড করে নিব। আমি তোমার যে তোমাদের অ্যাপ্লিকেশনটা মানে অ্যাড হওয়ার যে বক্সটা আমি ওপেন করে রেখেছি, কেউ যদি আমাকে নক করে আমি দেখতে পাবো। যেটা বলতেছিলাম যে তোমার এই যে একটি লেনদেনের মধ্যে যে দুটি হিসাব খাত রয়েছে, এই হিসাব খাত দুটি কোন কোন হিসাবের মধ্যে পড়ে এবং সেটা পরীক্ষার প্রশ্নে যদি আসে কিভাবে আমরা অ্যান্সার করব, সেটা আজকে আমরা শিখবো। এখান থেকে দেখো আমি একটা উদ্দীপক দিয়েছি, উদ্দীপকটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তারপরে আমি কিছু প্রশ্ন দিয়েছি, এখানে দেখো প্রশ্নগুলো ছিল, প্রথম, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জাবেদার মধ্যে আসে, লেনদেন চ্যাপ্টারের মধ্যে আসে। এটা তোমার পরীক্ষায় কোনো না কোনো জায়গায় হয় জাবেদায়, না হয় লেনদেনে, না হয় হিসাব চ্যাপ্টারে, পরীক্ষার প্রশ্নে আসবেই প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। এটা একটা প্রশ্ন। আর জনাব শান্তার লেনদেনগুলোর হিসাব খাত নির্ণয় পূর্বক
কয়টা প্রশ্ন তোমরা প্রশ্ন বোঝার চেষ্টা করো। জনাব শান্তার, আচ্ছা একজনের বাসায় খুব শব্দ হচ্ছে, তুমি একটু মিউট করে নাও। হ্যাঁ, যার বাসায় তুমি তো বুঝতে পারছো কার বাসায়, তুমি একটু মিউট করে নাও। ওকে ফাইন। জনাব শান্তার লেনদেনগুলোর হিসাব খাত নির্ণয়পূর্বক একটা প্রশ্ন, হিসাব খাত নির্ণয় করতে হবে। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ দুইটা অ্যান্সার করতে হবে। হিসাব খাত, হিসাবের শ্রেণী ও ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তিনটা প্রশ্নের উত্তর একসাথে আমাকে দিতে হবে। প্রশ্ন এখন তিনটা করেছে, একটা হলো লেনদেনগুলো হিসাব খাত নির্ণয় করতে হবে, আবার হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে, আবার আধুনিক পদ্ধতিতে, তারপরে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নের উত্তর হবে এখানে তিনটা, হিসাব খাত, হিসাবের শ্রেণী, ডেবিট ক্রেডিট নির্ণয়। আরেকটি প্রশ্ন তোমাদের এর মধ্যে অ্যাড হইতে পারে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো কারণ সহ। তাহলে কারণ হলে আরেকটা প্রশ্ন বেড়ে যাবে। তোমরা অলরেডি কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমাকে অনেকে হোমওয়ার্ক দেখিয়েছো। আজকে আমরা এখানে শিখবো কিভাবে আমরা এটা নির্ণয় করব। আর সর্বশেষে লিখেছি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ছকে উপস্থাপন করো। ছকে উপস্থাপন করা মানে হচ্ছে টেবুলার ছক করা, টেবুলার ছক করা। আমি তোমাদের সলিউশনটা পরে দেখাচ্ছি, আগে আসো ক নাম্বারের উত্তরটা আমি বলি। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক স্যার মূলধন মানে কি? বলো। লেনদেনটা একটু আরেকবার দেখাবেন। হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো। প্রারম্ভিক শব্দটা মানে কি? স্যার আগে প্রথমে আগে স্যার প্রথমে বছরের শুরুতে। বছরের শুরুতে, বা মাসের শুরুতে শুরুতে, হ্যাঁ মাসের শুরুতে বা বছরের শুরুতে। মূল কথা হচ্ছে প্রারম্ভিক শুরুতে। মূলধন কথার মূল ব্যবসার শুরুতে, জি স্যার ব্যবসার শুরুতে যে লেনদেন হয়। ব্যবসার শুরুতে, ব্যবসার শুরুতে। এটা মাসের শুরুতেও না, বছরের শুরুতে না, শব্দটা হচ্ছে কখন কার শুরুতে? ব্যবসায়ের ব্যবসার শুরুতে, শুরুতে। ব্যবসায়ের শুরুতে। কথা বুঝতে পেরেছো? আর তোমরা আরেকটি কথা আমার কাছ থেকে শুনে রাখো, জেনে রাখো, মূলধন বলতে ওই জিনিসকে বোঝায়, মূলধন বলতে কারবার ওই টাকাকে বোঝায় যেই টাকাটা বা টাকার অঙ্কে পরিমাপযোগ্য সম্পদ, পণ্য, যাই বলো, যেটা মালিক কারবারকে দিবে। একটাই মাত্র শর্ত এটার মধ্যে, মূলধন হওয়ার শর্ত হলো এই জিনিসটা বা এই সম্পদ বা এই টাকা বা এই পণ্য কারবারকে মালিক দিবে। কে দিবে? মালিক। মালিক দিবে। মালিক ছাড়া অন্য কেউ দিলে সেটা মূলধন হবে না, সেটা হবে ঋণ। তোমরা কথাটা স্পষ্ট জেনে রাখো, মূলধনের শর্তই একটা, টাকাটা হইতে হবে মালিকের, কোনো না কোনো ভাবে এটা মালিকের টাকা হইতে হবে। মালিকের হইলেই এটাকে আমরা বলবো মূলধন। আর মালিক ছাড়া যদি অন্য কারো কাছ থেকে কারবার নেয় তাইলে হবে ঋণ। আমার কথাটা প্যাচটা একটু বোঝার চেষ্টা করো। মালিক ছাড়া অন্য কারো কাছ থেকে যদি কারবার নেই তাইলে হবে ঋণ। বাট অন্য কারো কাছ থেকে মালিক যদি আইনা দেয়, মালিক যদি অন্য কারো কাছ থেকে এনে দেয়, তখন বুঝতে তাহলে হবে মূলধন হবে মূলধন হবে। কারণ এটা কারবার কার কাছ থেকে পাইলো? মালিক থেকে। কারবার পাইলো মালিকের কাছ থেকে, কারবার পাইলো মালিকের কাছ থেকে। অর্থাৎ একটাই মাত্র শর্ত তোমরা খেয়াল রাখবা, জিনিসটা যদি কারবারকে মালিক দেয়, মালিক দিলেই হবে মূলধন, অন্যথায় মূলধন হবে না। ঠিক আছে? জি স্যার। দেখো আমি লেনদেন দেখাতে লিখছি। জনাব শান্তা 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নগদ 5 লাখ টাকা, 50,000 টাকার পণ্যদ্রব্য ও 40,000 টাকার কম্পিউটার নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। তিনটা জিনিস সে নিয়েছে, নগদ নিয়েছে 5 লাখ টাকা, পণ্য নিয়েছে 50,000 টাকার, আর 40,000 টাকার একটি কম্পিউটার নিয়েছে। এই তিন জিনিস নিয়ে সে ব্যবসায় আরম্ভ করেছেন। গত ক্লাসে মানে যে হোমওয়ার্ক আমি দিয়েছি এর একজনে সম্ভবত, আচ্ছা নাম বলছি না, আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেছো, একজনে প্রারম্ভিক মূলধন নির্ণয়, তুমি উত্তর লিখেছো প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, প্রারম্ভিক মূলধন সমান। না একজনের স্যার, উত্তরটা, হয়ই না, হ্যাঁ এটা তো হয়ই না।
তো তো না, একজনের সম্পদ মাইনাস দায় ছিল। জি স্যার, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট দায়। মোট দায় প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় বা প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক দায় একই কথা। এটা যারা উত্তরটা লিখেছো তোমাদের উত্তর লেখা ঠিক আছে, বাট এই যে অঙ্কটা করেছো এই অঙ্কটার বেলা এই কথাটা প্রযোজ্য নয়, ঠিক নয়। কেন ঠিক নয় আমি তোমাদের জানাই দিচ্ছি, খেয়াল করে জানিয়ে রাখো। যদি দেখো ব্যবসায় নতুন করে শুরু হয়েছে, নতুন ব্যবসায় শুরু হয়েছে, সেই ক্ষেত্রে কোনো দায় থাকে না। সেখানে শুধু সম্পদের যোগফলই, সম্পদ বা পণ্য যাই হোক, মালিক যেই টাকাগুলা দিবে সেগুলোই হবে মূলধন, সেগুলোই হবে মূলধন। যেমন এই ব্যবসায় আমি বলেছি নগদ 5 লাখ টাকা, 50,000 টাকার পণ্যদ্রব্য, 40,000 টাকার কম্পিউটার নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। নতুন ব্যবসা আরম্ভ করা হয়েছে। কি ব্যবসা আরম্ভ করা হয়েছে? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার যদি মাঝখান দিয়ে অতিরিক্ত মূলধন আনে সেটা তো আর প্রারম্ভিক মূলধন হবে না। নো প্রারম্ভিক, সেটা নাম অতিরিক্ত মূলধন। 1 স্যার। তারিখের পরে ব্যবসা শুরুর পরে যদি 1 মাস পরেও আনে সেটাও প্রারম্ভিক মূলধনে আসবে না। 2 দিন পরে আনলো প্রারম্ভিক মূলধনে আসবে না। জানুয়ারির 1 তারিখে যদি ব্যবসা আরম্ভ করা হয় আর যদি জানুয়ারির 2 তারিখেও কেউ টাকা নেই সেটাও প্রারম্ভিক মূলধন হবে না। 1 তারিখে যেটা নিয়ে শুরু করা হয়েছে এটি প্রারম্ভিক মূলধন। এরপরে Okay, sir. আনলি হবে অতিরিক্ত মূলধন, সেটা চলে যাবে মালিকানা সত্ত্বের মধ্যে বা সমাপনী মূলধনের অন্তর্ভুক্ত হবে বা মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত হবে, আর আর প্রারম্ভিক মূলধনের অন্তর্ভুক্ত হবে না। স্যার যদি ব্যবসার শুরুতে ব্যাংক ঋণ নিয়ে থাকে ওটা কি আমরা মাইনাস করব নাকি ওটা সহ প্লাস করে ওভাবেই রেখে দিব? ব্যবসা শুরুতে যদি ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করে এটা আমরা মূলধনের মধ্যে অন্তর্ভুক্ত করব না, এটা মূলধন হবে না। তো ওটা তো দায়, ওটা তো মাইনাস হবে। জি স্যার। হ্যাঁ, আমি তোমাদের এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা যাক, আমি প্রথমে এই আলোচনার আগে ক্লিয়ার করে নিই। মনে করো নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। কথাটা আমি আবার বলি, খেয়াল করে শোনো। নগদ 1 লাখ টাকা ও 50,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তোমরা কিভাবে মাইনাস করবে আমায় একটু বলো তো দেখি। স্যার নগদের সাথে আগে ব্যাংক ঋণটা যোগ করে তারপর আবার দায় থেকে বাদ দিব। বাদ দিব, হ্যাঁ ফাইন। এটা করতে পারো যে আগে নগদ লাগে যোগ করতে হবে, যোগ করে আবার কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে। তাহলে তাহলে কত থাকলো? 1 লাখ টাকা থাকলো। আমি যদি এটাকে নগদ লাগে যোগ নাই করি, যদি লিখি মূলধন হিসাব লিখি, নগদ নালে 1 লাখ লিখি, তাহলে তো আর যোগ করার দরকার হলো না, মাইনাস করার কি হলো না, দরকার হলো না। ঠিক আছে? তো আমি এই কথা তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি যে সেটা হচ্ছে ব্যবসাটা যদি নতুন আরম্ভ করা হয়, নতুন শুরু করা হয়, তুমি বুঝতে পারো লেনদেন দেখা ব্যবসা নতুন শুরু করা হয়েছে, আগে থেকে ব্যবসাটা ছিল না, তাহলে ওই সম্পদ মাইনাস দায় এই কথাটা লেখার কোনো প্রয়োজন নাই। তখন শুধু তুমি লিখবা নগদ 5 লাখ টাকা, পণ্যদ্রব্য 50,000 টাকা, অভিসরঞ্জাম 40,000 টাকা, এই তিনটার যোগফলই হয়ে যাবে মূলধন। বলো। স্যার যদি আমরা এই মানে যখন দায় থাকবে না তখন যদি প্রারম্ভিক মূলধনটা ছক আকারে বের করি প্রবলেম হবে? না, কেন প্রবলেম হবে? ছক আকারে করলে অবশ্যই তোমাদের দেখাবো, ছক আকারে করিয়া স্যার দেখা দিচ্ছি একটু পরে। বলো। স্যার যদি এরকম থাকে যে একটা মাস শেষ হওয়ার পরের মাসের থেকে শুরু করেছে আবার লাইক এর আগের মাসের সমাপনী মূলধন দিয়ে এই মাসের প্রারম্ভিক স্টার্ট করেছে, তাহলে কি আমরা ওই দায়টার কি করব? ওটা কি ডিরেক্ট মাইনাস ওভাবেই করব নাকি শুধু সম্পদগুলোই যোগ করব? আচ্ছা, একটা মাসের শুরুতে যখন ব্যবসা শুরু করা হয়, পরের মাসের শুরুতে নতুন করে আর এই ব্যবসা শুরু করা হয় না, তখন নির্ণয় করা হয় মালিকানা সত্ত্ব, তখন আর মূলধন নির্ণয় করা হয় না, তখন নির্ণয় করা হবে কি মালিকানা সত্ত্ব। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। যখন তোমার ব্যবসা শুরু হয়ে গেল, আমি বিষয়টা তোমাদের আরো ক্লিয়ার করে দিচ্ছি। ধরো ধরো তোমার বাসার সামনে একটা দোকান আছে, একজনে ব্যবসা করে মুদির দোকান, তার দোকানে 50,000 টাকার মালামাল আছে, তার দেনাদার আছে, পানাদার আছে, তার সম্পদ আছে। এখন সে ব্যবসাটা বিক্রি করে দিবে। তুমি মনে করো সে ব্যবসাটা কিনে নতুন করে ব্যবসা শুরু করবা, তোমার জন্য নতুন, বাট ব্যবসাটা আগে থেকে এখানে আছে। তুমি ওই ব্যবসাটা কিনে নিয়ে ব্যবসা শুরু করলা, তার যত সম্পদ দায় সব তুমি কিনে নিলা। কেমন?
এটা হচ্ছে এক ধরনের ব্যবসা। আর আরেকটা হচ্ছে কোনো ব্যবসা ছিল না, আমি নতুন করে একটা ব্যবসা শুরু করলাম। তো নতুন ব্যবসার মধ্যে কখনো দায় থাকে না, কারবারের কোনো দায় থাকে না, ঠিক আছে? সেটা মালিকের টাকা দিয়ে ব্যবসা শুরু করা হয়। যখন পুরাতন ব্যবসা বুঝবো কিভাবে বুঝবো, যদি লেখা থাকে নগদ, ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার, এগুলো যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে একটা পুরাতন ব্যবসা শুরু করা হয়েছে নতুন করে কিনে। কারণ দেনাদার পাওনাদার তো ব্যবসার মধ্যে প্রথম দিনে দেনাদার পাওনাদার থাকে না, থাকে? নো স্যার। নো না স্যার। স্যার। তাহলে দেনাদার পাওনাদার এগুলো যদি দেখো, হ্যাঁ বলো স্যার বলো। পুরাতন ব্যবসা কি প্রারম্ভিক মূলধনে যাবে? আমি বলতেছি তোমার জন্য কিন্তু পুরাতন নয়, ব্যবসাটা অন্য কেউ করতো, তার দেনা পাওনা সহ তুমি ব্যবসাটা কিনে নিয়েছো, তুমি শুরু করো নতুন করে, তোমার জন্য কিন্তু ব্যবসাটা পুরাতন নয়, তোমার জন্য কি নতুন। নতুন ব্যবসায়, তোমার জন্য এটা হচ্ছে কি নতুন ব্যবসায়। তাহলে তুমি যদি নতুন করে শুরু করো তখন এটার মধ্যে দেনাদার থাকবে, পাওনাদার থাকবে, সম্পদ থাকবে, দায় থাকবে। তখন তুমি সূত্রটা লিখবে প্রারম্ভিক মূল্য নির্ণয় করার জন্য, তখন সূত্র লিখবে সম্পদ মাইনাস দায়, সম্পদ মাইনাস দায়। তখন যেমন দেনাদার, ব্যাংক জমা, হাতে নগদ এগুলো যোগ হবে, পাওনাদার, ঋণ থাকলে মাইনাস হবে। তোমরা আমার মনের কথা বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। জি স্যার। আর যদি শুধু এরকম লেখা থাকে নগদ, পণ্যদ্রব্য আর কম্পিউটার নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, এটা বুঝতে হবে নতুন ব্যবসা আরম্ভ করা হয়েছে, এখানে কোনো দায় নেই, অর্থাৎ দায় মাইনাস করার দরকার নেই। আমরা শুধু একটা ছকে সম্পদ গুলা যোগ করে দিলেই আমার মূলধন বের হয়ে যাবে, এখানে দায় লেখার মাইনাস লেখার দরকার নেই, ঠিক আছে? যদি ব্যাংক ঋণ বা কারো কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হয় তাহলে ওই ঋণের টাকা নগদের লগে যোগ করলে মাইনাস করতে হবে আবার, আর নগদের লগে যোগ না করলে ঋণ মাইনাস করার কোনো দরকার নাই, ঋণ মূলধনে দেখানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? জি স্যার। কথাটা আমি আরেকবার বলে দিচ্ছি, ব্যবসা শুরুতে যদি ব্যাংক ঋণ কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হয় তাহলে সেই ঋণের টাকা নগদের সাথে যোগ করে দেখালে আবার মাইনাস করে ঋণ মাইনাস দেখাইতে হবে, আর নগদের লগে যোগ না করলে ঋণ মাইনাস করার কোনো প্রয়োজন নাই। ওকে, তাহলে এখানে আমাদের মূলধন হবে নগদ লিখবো 5 লাখ টাকা, পণ্যদ্রব্য লিখবো 50,000 টাকা, আর অবিশ্রান্ত লিখবো 40,000 টাকা। মোট 1,40,000 টাকা হবে আমাদের এখানে প্রারম্ভিক মূলধন। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি কিভাবে, দেখো এইভাবে ছকে লিখবা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তারিখের ঘরে 2019 জানুয়ারি 1, নগদ টাকা 5 লাখ, পণ্যদ্রব্য 50,000 টাকা, অবসরের দাম 40,000 টাকা, মোট 5,90,000 টাকা। বলো তোমাদের কোনো কনফিউশন থাকলে আমায় বলো, আর কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার না স্যার। ডেবিট ক্রেডিটে করি স্যার, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট হিসাবে করি যে নগদান ডেবিট হিসাবে। ডেবিট জি ক্রেডিট তো স্যার। তোমার হইলে তো জাবেদা হয়ে গেল, তাই না? আমাদের তো এখন জাবেদা করতে বলেনি, আমরা আচ্ছা শুধু স্যার। আমরা তো সরাসরি ভাবে লিখে দিলে হয়ে গেল। আমাদের তো জাবেদার ছক আঁকার দরকার নেই, শুধু টাকার ঘরের মধ্যে টাকাটা লিখে তুমি একটা টাকার ঘর দিলে এখানে হবে, আমি টাকার ঘর 2টা দিয়েছি, তুমি যোগ ফলটা সরাসরি নিচে নামাইলো তোমার কাজটা হয়ে গেল। মানে তোমাকে বুঝতে পারলেই হলো যে মূলধনের মধ্যে কি কি উপাদানগুলো রয়েছে, নগদ উপাদান আছে, পণ্য আছে, আর অবিসরঞ্জাম আছে, বাস যোগফল 5,90,000 টাকা হয়ে গেল। তাহলে এখানে আর আমাদের ওই সূত্র লেখা লাগলো না, সম্পদ ম্যানেজ দায় এটা লেখা দরকার হলো না। তোমরা বুঝলে আমি সামনে আগাবো, জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার বুঝেছি। ওকে ফাইন। তাহলে দেখো আমাদের এখানে দ্বিতীয় যে প্রশ্নটা ছিল হিসাব লেনদেনগুলোর হিসাব খাত নির্ণয় করে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ নির্ণয় করব আর ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তাহলে এখানে 3টা প্রশ্নের উত্তর আমরা বের করবো। দেখো আমাদের লেনদেনের মধ্যে এখানে হিসাব খাত আছে কয়টা? নগদ একটা 1 তারিখের লেনদেনে নগদ একটা 5 লাখ টাকা, পণ্যদ্রব্য আছে 50,000 টাকা। পণ্যকে আমরা পণ্য নামে হিসাবে কখনই লিখবো না, পণ্যকে লিখবো আর ক্রয় নামে, কি নামে লিখবো? ক্রয়। তোমাদের তো মনে আছে পণ্য কাকে বলে, সেটা কথাটা কি মনে আছে? জি স্যার। কাকে পণ্য বলে? বিক্রয়ের উদ্দেশ্যে যে সামগ্রী যেটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় সেটা। সেটা পণ্য। তাহলে এখানে নগদ একটা হিসাব খাত, ক্রয় একটা হিসাব খাত, অবিসরঞ্জাম একটা হিসাব খাত, আর 3টা মিলে হলো মূলধন একটা হিসাব খাত। মূলধন। তাহলে কয়টা হিসাব হলো? এখানে 4টা। কয়টা হলো? চারটা। নগদ, নগদ,
ক্রয়, মূলধন, অভিসরঞ্জাম, মূলধন। মূলধন। দেখো আমরা উত্তরটা কিভাবে লিখবো, এই দেখো জানুয়ারির 1 তারিখ হিসাব খাত, নগদান হিসাব, ক্রয় হিসাব, অভিসরঞ্জাম হিসাব, মূলধন হিসাব, এটা গেল হিসাব খাত। হিসাবের শ্রেণীর ঘরে লিখবো নগদ হলো সম্পদ হিসাব, ক্রয় হইল ব্যয় হিসাব, অভিসরঞ্জাম সম্পদ হিসাব, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। প্রথম তিনটেই ডেবিট ডেবিট ডেবিট, আর মূল মালিকানা সত্ত্ব হচ্ছে ক্রেডিট, এই লিখলাম আমরা ক্রেডিট। এই হচ্ছে লেখার পদ্ধতি। তুমি গড় আঁকবা, 5টা গড় হচ্ছে আমার এখানে, একটা তারিখের গড়, হিসাব খাত, হিসাবের শ্রেণী, ডেবিট আর ক্রেডিট। স্যার যদি এখানে বলো স্যার এই ফরম্যাটটা নতুন যদি- নতুন লাগছে। হ্যাঁ স্যার, যদি ডেবিট ক্রেডিট একই ঘরে লিখি তাহলে সমস্যা আছে? এক ঘরে লেখা চাইতে 2 ঘরে লেখলে একটু বেশি সুন্দর লাগছে না, ভালো লাগছে না, একদম ক্লিয়ার হচ্ছে না। জি স্যার। এক ঘরে লিখতে পারবা তুমি, এক ঘরে লিখলে ডেবিট অবলিক ক্রেডিট দিয়া, ডেবিট অবলিক ক্রেডিট দিয়া তুমি এই ক্রেডিটটা এখানে লিখতে পারবে, জি স্যার। তো হবে। এন্ড 2 ঘরে লিখলে কি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, নো স্যার। নো স্যার। বুঝতে হচ্ছে না। বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এখানে আরো স্পষ্ট হচ্ছে না বিষয়টা, জি জি স্যার। স্যার। এখানে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য আমি তোমাদেরকে স্পষ্ট ক্লিয়ার করার জন্য আলাদা করে দিয়েছি। এখন যদি বলতো কি যে কারণ সহ লিখো, আরেকটা গতি দিতাম, কারণ কারণ লিখে লিখতাম, এটাকে লিখতাম সম্পদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। মালিক সত্ত্ব বৃদ্ধি। কারণ লিখলে আরেকটা গড় দিয়ে আমরা এটা কারণটা লিখে দিতাম, সম্পদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। বুঝছো না? স্যার বোঝো না? কারণ চাইলে কি আমরা হিসাবের শ্রেণীটা লিখবো না? না, শ্রেণী চাইলে তো শ্রেণী অবশ্যই লিখবো। প্রশ্নে যা চাবে, যেমন এখানে চাইলো কি হিসাব খাত, হিসাবের শ্রেণী, ডেবিট ক্রেডিট নির্ণয় করো কারণ সহ, তাহলে আরেকটা গড় বাড়বে, ও আচ্ছা ঠিক আছে। আরেকটা গড় বাড়বে, সেখানে আমরা কারণ লিখবো। কেমন? জি স্যার। তাই ফরম্যাটটা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে ফাইন। তাহলে দেখো আমাদের 1 তারিখে এই ফরম্যাটে আমরা এই সম্পদের কারণগুলো নির্ণয় করব। এরপরে দেখো আরেকটা কথা বলতে রাখছি, তোমরা যে হোমওয়ার্ক করেছো অনেকের খুব সুন্দর হয়েছে, সুন্দর হচ্ছে। অ্যাকাউন্টিং এ হোমওয়ার্ক করার জন্য, পরীক্ষায় অ্যান্সার করার জন্য তোমরা খাতায় অবশ্যই গড়গুলা পেন্সিল দিয়ে আঁকবে, জি স্যার। পেন্সিল দিয়ে আঁকবে। আর এই যে আমি যে গড়টার ছকটা এঁকেছি, দেখো নিচে সমান করে নিচে বর্ডার লাইন দিয়ে দিয়েছি। আমি যদি এই লাইনটা না দিতে পারতাম, না দিলে হবে কি দেখতে সুন্দর দেখা যাবে না। তোমরা ছকের নিচে এই লাইনটা এইভাবে সমান করে দাগ টেনে দিবা। জি স্যার। জি স্যার। আবার এই কাজটা করবা, অনেকে কি করে আগে আগে এই দাগগুলা দেয়, এই দাগগুলা দিয়ে পরে এটা দিয়ে পরে আবার ইরেজারটা মুছে, এটা অনেক সময় নষ্ট হবে। জি স্যার। তুমি বরং নিচের দাগটা আগে দিবা, নিচের দাগটা আগে দিয়ে পরে যখন এই লম্বা কলামের দাগগুলো দিবা, তখন তোমাকে আর দ্বিতীয়বার মুছতে হবে না, বারবার মুছতে হবে না, তোমার স্যার সময় ওরকম বেঁচে যাবে। দিলে বুঝবো কিভাবে যে কতটুকু স্পেস লাগবে? তুমি তো জি খাতার স্যার, নিচ অনেক পর্যন্ত সময় বোঝা আঁকবা, যায় না। আর তুমি তো খাতার নিচ পর্যন্ত আঁকবা, হ্যাঁ গড়টা যখন আঁকবা তুমি অঙ্ক প্র্যাকটিস করতে তোমার একটা আইডিয়া চলে আসবে, ধারণা চলে আসবে যে কতটুকু লাগবে। জি স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, দেখো তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী লেনদেনে। বলা হয় জানুয়ারির 1 তারিখ সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো। তো চলতি হিসাব খোলা হলে, হিসাব খোলা মানে টাকা ব্যাংকে জমা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা। এটার হিসাব খাত হলো 2টি। কি কি হিসাব খাত? ব্যাংক আর নগদ। ব্যাংক আর নগদ। ব্যাংক আর নগদ, ফাইন। ব্যাংক আর নগদ। আমি একটা শব্দ লিখেছি এখানে, ব্যাংকে চলতি হিসাব খোলা হলো। এই চলতি কথাটার জায়গায় যদি লিখতাম সঞ্চয় হিসাব খোলা হলো, সোনালী ব্যাংকে সঞ্চয় হিসাব খোলা হলো। ব্যাংকের হিসাব 3 প্রকার, তোমরা আগে শিখেছো নিশ্চয়ই ব্যবসা উদ্যোগে। ব্যাংক হিসাব 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। একটারে বলে সঞ্চয় হিসাব, জি স্যার। একটারে বলে চলতি হিসাব, আরেকটা একটারে বলে স্থায়ী হিসাব। কয়টা হলো? 3টা। 3টা। আমাদের ক্লাসের সময় আছে আর 10 মিনিট। যাই হোক, আমি তোমাদের বুঝাচ্ছি বিষয়টা। যদি অঙ্ক শেষ হওয়ার আগে কেটে যায়, আমরা আবার নতুন করে এগাবো, সমস্যা নেই। জি স্যার। খেয়াল করো, চলতি হিসাব হচ্ছে কারবারের নামে যে অ্যাকাউন্ট করা হয় সেটার নাম চলতি হিসাব। কারবারের নামে যদি কোনো অ্যাকাউন্ট করা হয় সেটাকে বলা হয় চলতি হিসাব। জি স্যার। আর কোন ব্যক্তির নামে
মালিকের নিজের নামে যদি অ্যাকাউন্ট করে সেটা হলো সঞ্চয়ী হিসাব, সঞ্চয়ী সেটা হচ্ছে কি? সঞ্চয়ী সঞ্চয় হিসাব। আর স্থায়ী হিসাব কারবারের নামেও হতে পারে, ব্যক্তির নামেও হতে পারে। তো কারবারের লেনদেন করার জন্য যে অ্যাকাউন্ট করা হয় সেটা হচ্ছে চলতি হিসাব, কারেন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট তোমরা মনে রাখবা, এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট। মানে চলতি হিসাব। তো এখানে যদি সঞ্চয় হিসাব লেখা থাকে তখন তোমাকে ব্যাংক হিসাব আর নগদ হিসাব লেখা যাবে না, তখন তো হয়ে যাবে তখন উত্তোলন উত্তোলন আর হিসাব। নগদ হবে। উত্তোলন আর নগদ হবে, উত্তোলন আর নগদ হবে। ঠিক আছে, জি স্যার ওকে ফাইন। ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় নগদে পণ্য বিক্রয়, সেটা নগদান আর বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব নগদান হিসাব আর বিক্রয় হিসাব। বিজ্ঞাপন খরচ পরিশোধ, এটা হচ্ছে ব্যয় বিজ্ঞাপন আর হিসাব। নগদ। বিজ্ঞাপন আর ব্যয় নগদ, বিজ্ঞাপন আর নগদ বিজ্ঞাপন আর নগদ। সাথীর নিকট পণ্য বিক্রয়, দেনাদার আর বিক্রয়। দেনাদার আর বিক্রয় মনে রাখবা পণ্য বিক্রয় করা হলে যদি ক্রেতার নাম লেখা থাকে তাহলে বুঝতে হবে ধারে বিক্রয়। ধারে কি বিক্রয়? ধারে বিক্রয় ধারে বিক্রয়। যদি ক্রেতার নাম লেখা থাকে তাহলে ধারে বিক্রয়। আবার নাম লেখার পরে যদি নগদ লেখা থাকে তাহলে নগদ বিক্রয়। আর নগদ। নিজ প্রয়োজনে গ্রহণ করা হলো, মানে নগদ টাকা গ্রহণ করা হলো, এটা উত্তোলন। উত্তোলন আর উত্তোলন আর জি স্যার নগদ, উত্তোলন আর নগদান পূর্বের দেনা পরিশোধ করা হলো, পূর্বের দেনা পরিশোধ করা, এটা লেনদেন কি? পাওনাদার আর নগদ। পাওনাদার আর নগদ আগে বলো লেনদেন কি না বলো? কি স্যার পূর্বের দেনা লেনদেন? পরিশোধ। জি স্যার স্যার হ্যাঁ, লেনদেন। অবশ্যই না, স্যার। লেনদেন। এটা লেনদেন। স্যার টাকা এখানে কত? তো লেনদেন। টাকা কত? স্যার টাকার টাকা অ্যামাউন্ট আগে খুঁজে দেওয়া ওই যে দেনাদারের এখানে কি স্যার, টাকা নাই? হ্যাঁ। হ্যাঁ, টাকা আছে। স্যার আছে তো 5 তারিখ একটা। বলো তো 1 কোন লাখ। টাকাটা, কোন হ্যাঁ, টাকাটা স্যার, বলো? 1 লাখ এক ধারে লাখ। ধারে পণ্য হ্যাঁ, ক্রয় 1 লাখ। করা হলো 1 লাখ, 1 লাখ, ভেরি গুড। 5 তারিখেরটা। দেনা মানে কিন্তু দেনা, দেনা দান না, জি, স্যার। দেনা দান মানে পাওনাদার। পাওনাদার। দেনা মানে হচ্ছে কি? পাওনাদার। 1 লাখ টাকা পরিশোধ করা হলো। তাহলে দেখো আমরা এখানে কিভাবে উত্তরগুলো লিখেছি। দেখো এখানে লিখেছি জানুয়ারি 1 তারিখ ব্যাংক হিসাব, নগদান হিসাব, সম্পদ হিসাব, সম্পদ হিসাব, ডেবিট ক্রেডিট, ক্রয় হিসাব, প্রদেয় হিসাব, ব্যয় ডেবিট, দায় ক্রেডিট। 8 তারিখ নগদান হিসাব, বিক্রয় হিসাব, সম্পদ ডেবিট, আয় হিসাব, বিক্রয় হলো আয় হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন ব্যয় হিসাব, নগদান সম্পদ হিসাব, ব্যয় ডেবিট এর সম্পদ হ্রাস তাই ক্রেডিট। আবার ধারে বিক্রয় ছিল প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব, সম্পদ হিসাব, আয় হিসাব, ডেবিট ক্রেডিট, উত্তোলন নগদান, মালিকানা সত্ত্ব, সম্পদ ডেবিট ক্রেডিট। নিশ্চিত তোমরা এটা বুঝতে পেরেছো? জি স্যার ঠিক আছে, জি স্যার কার কোনো কনফিউশন আছে? নাও স্যার কনফিউশন নাই? স্যার ওকে ফাইন। আজকে দেখো তোমাদের টেবুলার শর্ট, টেবুলার শর্টটা আমি কিন্তু আজকে উদ্বৃত্ত নামাইনি। উদ্বৃত্ত না নামায় কিভাবে করবো সেটা এখানে তোমাদের দেখাচ্ছি। উদ্বৃত্ত নামাবো না, শুধু প্লাস মাইনাস দিয়ে রাখবো। প্লাস হলে ব্র্যাকেট দিব না, প্লাস না হলে ব্র্যাকেট দিব, বাট দাগ টেনে দিব। তোমরা একজনে করে আমাকে দেখাইছো, দাগ টানলে কি বিষয়টা একদম স্পষ্ট দেখা যায়, ক্লিয়ার দেখা যায় কোন লেনদেনের সাথে কোন লেনদেন। জি স্যার এরকম দাগ টেনে আমরা উদ্বৃত্ত নামাবো না। উদ্বৃত্ত না নামাইয়া এভাবে শুধু এঁকে যাব। 1 তারিখের লেনদেন লিখলাম, এই যে ক্রয় ছিল 50,000 টাকা, ক্রয় কিন্তু ব্যয় হিসাব। ক্রয় কি হিসাব? ব্যয় ক্রয় হইলো ব্যয়, ব্যয় হইলে মাইনাস, মূলধন থেকে মাইনাস, এই জন্য আমরা মূলধন মাইনাস করে দিলাম। জি স্যার। তারপরে ব্যাংকে জমা, নগদ থেকে মাইনাস, ব্যাংকে করে প্লাস। ধারে ক্রয়, প্রদেয় হিসাব বৃদ্ধি, মূলধন মানে হ্রাস। মূলধন নগদে বিক্রয়, নগদে লাগে প্লাস,
নগদের লগে প্লাস মূলধনের সাথে মূলধনের প্লাস। সাথে প্লাস। বিজ্ঞাপন খরচ নগদ থেকে মাইনাস, মূলধন থেকে মাইনাস, ব্যয় বৃদ্ধি। ধারে বিক্রয় দেনাদার প্লাস মূলধন প্লাস। উত্তোলন করা হলো নগদ থেকে মাইনাস, মূলধন থেকে মাইনাস। দেনা পরিশোধ পাওনাদার থেকে মাইনাস, নগদ থেকে মাইনাস। দেখো সব শেষ যোগ করে টাকা হয়ে গেল 6 লাখ। বলো টেবুলার শকটা নিয়ে কারোর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। No, sir. তাহলে আজকের ক্লাস থেকে তোমাদের এটা শিখতে হবে যে উদ্বৃত্ত নামাইও করা যায়, উদ্বৃত্ত না নামাইও কি করা যায়। উদ্বৃত্ত নামাইলেও হবে, না নামাইলেও হবে, যার কাছে যেটা সহজ লাগে, এটা ইজি লাগে তোমরা সেটাই করবা। আর গড়গুলো আমার মতো করে এরকম সুন্দর করে রাখবা তোমরা। জি স্যার। হ্যাঁ, এরকম দেখো নিচে আমি লেখা সমান্তরাল জ্যাক টেনেছি, নিচে দাগ দিয়েছি, আবার প্রত্যেকটা লেনদেনের মধ্যে দাগ দিয়েছি। তোমরা এইভাবে সুন্দর করে গড়গুলো রাখবা। পারবা না করতে? জি স্যার। জি স্যার, ইনশাআল্লাহ। পারবা তো? ক্লাস শেষ করে নি স্লাইডটা, ক্লাস শেষ করে দিয়ে স্লাইডটা দিয়ে রাখলাম, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এই জন্য। জি স্যার। আর খেয়াল করো, তাহলে তোমরা যদি লেনদেন চ্যাপ্টারে তোমাদের কারো আর কোনো প্রবলেম আছে, আমরা কি অন্য চ্যাপ্টারে চলে যাব, সামনে আগাবো? জি স্যার। আমরা আগাতে পারি। আমি বলছি নেক্সট ক্লাস থেকে আমি চাচ্ছি তোমাদেরকে স্যার। যেমন আগামী ক্লাসে আমরা হিসাব চ্যাপ্টারে চলে যাব। হিসাবের ওইখানে হিসাব খাত নির্ণয়, মানে সেম ঘটনাই লেনদেনের মতোই, জি স্যার। ওইখানে চলে যাব। ওইটা পড়ানো 2টা ক্লাস করে আমরা জাবেদা চলে যাব, হিসাবের বই চলে যাব জাবেদায়। ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। তো জাবেদায় গেলে আমাদের মানে লেনদেন পারলে জাবেদা খুব ইজি হয়ে যাবে। তো আমি আগামী ক্লাসে তোমাদের জন্য জাবেদা কি বলে হিসাব চ্যাপ্টারে ক্লাস করবো একটা। এরপরে যদি তোমরা হিসাব চ্যাপ্টার গুলো পারো, হিসাবের মূল কাজ হচ্ছে হিসাব খাত নির্ণয় করা, হিসাবের শ্রেণী বিভাগ চিনা, ডেবিট ক্রেডিট নির্ণয় করা এবং সেগুলো কারণ ব্যাখ্যা করা। এটা তো যে রাস্তা আমি মানে এইগুলো হিসাব চ্যাপ্টারের কাজ। ওকে স্যার। তারপরে আমরা জাবেদা চলে যাবো। জাবেদা পারলে আমাদের আস্তে আস্তে অ্যাকাউন্টের কাজগুলো সহজ হয়ে আসবে। স্যার কোনো হোমওয়ার্ক দিবেন না? হোমওয়ার্ক দিব, আমি তোমাদের গ্রুপে ছবি দিয়ে দেবো। ওকে ঠিক আছে? জি স্যার। কারণ বই থেকে দিলে অনেকের মিলে না, এই জন্য তোমাদের একটা কনফিউশন তৈরি হয়। তাহলে কনফিউশন না হয় আমি তোমাদেরকে পিক দিয়ে দিব। ঠিক আছে? জি স্যার। স্যার, তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আর বাকিরা যারা আসসালামু ক্লাস আলাইকুম। করছে না ওদেরকে ক্লাস করতে বলবো। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।